হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি ভালোই আছো। তো এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশন শুরু করব। তোমাদের এবিটিএ বইয়ের পেজ নম্বর হচ্ছে 18। তো আমরা সলিউশনটা শুরু করি। আমার কাছে তো আর স্মার্ট বোর্ড নেই যে আমি মানে প্রশ্নগুলো নিয়ে আসবো। আমার কাছে হোয়াইট বোর্ড আছে, তো আমি প্রশ্নগুলো, আশা করছি তোমাদের কাছে বই আছে, তো আমি প্রশ্নগুলো বলবো এবং তোমরা বইয়ে দেখবে প্রশ্নগুলো এবং আমার সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করবে। আমি তো সমাধান করাবোই, কিন্তু তোমরাও সমাধান করবে নিজে থেকে। তো পেজ নম্বর হচ্ছে 18। আগে আমি শর্টগুলো করাবো, মানে আজকের এই ভিডিওতে আমি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো একের এক দাগের অঙ্কটা বলছে যে যদি কোনো মূলধন 10 বছরের সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে তার বার্ষিক সুদের হার কত হবে? কি বলছে? 10 বছরে সুদে মূলে দ্বিগুণ বলছে, মানে একের এক। আমাকে এখানে সময়টা দেওয়া আছে কত? 10 বছর। সময়টা দেওয়া আছে 10 বছর। এবার সুদে মূলে দ্বিগুণ। এবার সুদে মূলে আমরা কি বুঝবো? সুদে মূলে মানে হচ্ছে যে সুদ প্লাস আসল, মানে সুদ প্লাস মূলধন। আমার কাছে যদি সুদ মানে মূলধনটা যদি দ্বিগুণ হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? সুদটাও দ্বিগুণ হয়ে যাবে। তো আমি মূলধনটা যদি x টাকা ধরি, তো মূলধনটা হয়ে যাবে 2x, কারণ দ্বিগুণ বলছে, আর সুদটাও হয়ে যাবে 2x টাকা। তো এখানে p এর মানটা হচ্ছে 2x টাকা, কারণ দ্বিগুণ বলছে, আর সুদে মূলে যেহেতু বলছে, তো এখানে সুদের মানটা হয়ে যাবে 2x টাকা। এখানে আর এর মানটা আমার কাছে চাইছে কত আসবে, তো আমরা বার করি। আমরা কি জানি যে I ইকুয়াল টু পি টি আর বাই 100। এখান থেকে আমরা আর এর মান, মানে আর এর মানটা বের করব। আর এর মানটা আসবে 100 ইন্টু আই বাই পিটি। আর এর মানটা চলে আসবে এখানে 100 ইন্টু আই। আই মানে হচ্ছে 2x, পি মানে হচ্ছে 2x ইন্টু টি মানে হচ্ছে 10। আর ইকুয়াল টু চলে আসবে 2x কাটলো, 0 0 কাটলো, বাঁচলো আমার কাছে 10, মানে 10%। এখানে আমার শতকরা সুদের হারটা কত আসলো? 10% আসলো। তোমরা অপশনে দেখো কোনটা সঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি বি অপশনটা হচ্ছে সঠিক। বি অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। বুঝতে পারলে? এরকম করে আমি সমাধান করব প্রত্যেকটা অঙ্ক। আমি প্রশ্নগুলো মুখে বলে দিব এবং তোমরা বইটা দেখবে আর আমি সমাধানটা করব। এবার চলো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কতে বলছে যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে এখানকার মধ্যে কোনটা অপশন ঠিক হবে? তো আমি এই দ্বিঘাত সমীকরণের আমার এই ইউটিউবে লেকচার অলরেডি আপলোড করা হয়েছে। তো সেখানে আমি বলেছিলাম যে কোনো মানে দুটি বীজ যদি সমান হয়, তাহলে তার শর্তটা কি? b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। আমি শর্তটা বলেছিলাম যে দুটি বীজ যদি আমার কাছে সমান হয়, এটা হচ্ছে 2 দাগের অঙ্ক, যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে কি a নট ইকুয়াল টু 0। ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0। তো এই সমীকরণের দুটি বীজ যদি আমার কাছে সমান হয়ে যায়, তাহলে তার শর্তটা হচ্ছে কি? শর্তটা হচ্ছে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। এটা যদি আমি একটু করি যে b² ইকুয়াল টু 4ac হয়ে যাবে। তো এখানে আমার কোনটা অপশন এটার সঙ্গে ম্যাচ খাবে? দেখো, এ দাগের অপশনটা আমি দেখতে পাচ্ছি c ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। এটা কোনো মতেই সম্ভব নয়, কারণ এখানে b² আছে আর এখানে শুধু মাইনাস বি আছে, এটা হবে না। বি দাগের অপশনে হবে না। সি দাগের অপশনে মাইনাস b² আছে, তো এটাও হবে না। ডি দাগের অপশনটা হচ্ছে যে c ইকুয়াল টু b² বাই 4a। এবার এটা যদি আমি একটু কোনাকুনি গুণ করার চেষ্টা করি, এটা হচ্ছে ডি দাগের অপশন। কোনাকুনি গুণ যদি করি, তো b² ইকুয়াল টু 4ac, এটা চলে আসলো আমার কাছে। তো আমার ডি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার 2 দাগের অঙ্কের। 3 দাগের অঙ্কটাতে বলছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেন্টিমিটার ও ভূমির ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত? কি বলছে 3 দাগের অঙ্কটাতে? যে লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে 15 সেন্টিমিটার, মানে এল এর মানটা দেওয়া আছে, মানে কত? এল এর মানটা দেওয়া আছে 15 সেন্টিমিটার, আর এখানে ব্যাসটা দেওয়া আছে 16 সেন্টিমিটার। আমি এখানে ব্যাসার্ধটা বার করব। তো ব্যাস মানে কি? যে ব্যাসার্ধের 2 গুণ, মানে 2r এর মানটা দেওয়া আছে 16 সেন্টিমিটার। আমি এখানে ব্যাসার্ধর মানটা যদি আমি বার করি, তো হয়ে যাবে r ইকুয়াল টু
16/2, এটা হয়ে যাবে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার। এবার আমাকে পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে বলছে, তো লিখবো অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে পাই আর এল। সূত্রটা হচ্ছে কত? পাই আর এল। মানগুলো পুট করো, পাই ইন্টু আর এর মান হচ্ছে 8, এল এর মান হচ্ছে 15। তো এটা হয়ে যাবে আমার কাছে 8×120 ইন্টু পাই। এটা কোন অপশনে আছে? 120 ইন্টু পাই কোন অপশনে আছে দেখো? এটা হচ্ছে সি অপশনে আছে আমার, 120 ইন্টু পাই। সি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরকম ভাবে তোমরা সমাধান করবে। 4 দাগের অঙ্কটাতে বলছে যে 2 cos 3 থিটা ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে থিটার মানটা কত আসবে আমার কাছে? 4 দাগের অঙ্কটা বলছে যে 2 cos 3 থিটা এর মানটা যদি 1 হয়, তাহলে থিটার ভ্যালুটা আমার কাছে কত আসবে? এটাই তো বলছে। আমি এখানে যদি একটু ক্যালকুলেশন করি, যে দুইটা যদি আমি একের নিচে নিয়ে চলে আসি, তো cos 3 থিটা ইকুয়াল টু 1/2। এবার cos কত ডিগ্রির মান হাফ? বলো, cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। হাফ হয়ে গেল। এখান থেকে আমি cos cos কেটে গেল, 3 থিটা ইকুয়াল টু হয়ে যাবে 60 ডিগ্রি। থিটার ভ্যালুটা হয়ে যাবে 60 ডিগ্রি বাই 3, মানে এখানে থিটার মানটা চলে আসবে এখানে 20 ডিগ্রি। হলো, এটা হচ্ছে অ্যান্সার। 20 ডিগ্রি কোন অপশনে আছে দেখো? 20 ডিগ্রি হচ্ছে এখানে সি অপশনে দেওয়া আছে 20 ডিগ্রি। তো সি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 5 দাগের অঙ্কটাতে বলছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। যদি ও বি ইকুয়াল টু 5 সেন্টিমিটার আর ও এ ইকুয়াল টু 13 সেন্টিমিটার হয়, তাহলে এ বি এর মান কত হবে দেখতে আমাকে বলছে, মানে কত আসবে। অপশনে দেওয়া আছে 4টা। এখানে মানে এই কথাটা তোমাদের কঠিন লাগতে পারে। এই বইয়ে যেটা প্রশ্নটা দেওয়া সেটা তোমরা যদি পড়ো তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন ভাবলে হবে না, একটু কথাটাকে সহজ ভাববো। মানে একটু কথাটাকে সহজ, মানে প্রশ্নটাকে একটু সহজ বলে ভাবো যে কি বলতে চাইছে। যে একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত, এটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত। এবার এ হচ্ছে একটা বৃত্তের বহিস্থ একটা বিন্দু, কি করছে যে বি বিন্দুতে এসে স্পর্শক হিসেবে টাচ করছে। তাহলে আমাকে এ বি এর মানটা বার করতে হবে। তো এ মানে এখানে একটা কি হচ্ছে যে এ একটা বিন্দু আছে, বৃত্তের বহিস্থ একটা বিন্দু, আর বি বিন্দুতে কি করছে এসে স্পর্শকের মতো এসে টাচ করছে। টাচ করে দিলাম। এটা কি একটা, এটা হয়ে গেল একটা কি, একটা স্পর্শক। এটা হচ্ছে একটা স্পর্শক, এটা হচ্ছে বি বিন্দু। এবার আমাকে ও বি এর মানটা দেওয়া আছে এখানে কত? 5 সেন্টিমিটার। ও বি এর মানটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, আর ও এর মানটা দেওয়া আছে এখানে 13 সেন্টিমিটার। আমাকে কি বার করতে বলছে? এ বি এর মানটা বার করতে বলছে, এটা বার করতে বলছে। তো এখানে আমি একটু যদি ভালো করে দেখি, তো কি দেখতে পাচ্ছি যে ও বি এ, ও বি এ এটা কি একটা সমকোণী ত্রিভুজ। কি লিখবো? কোণ ও বি এ, এটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো আমাকে ও বি এর মানটা দেওয়া আছে কত? 5 সেন্টিমিটার, আর ও এর মানটা দেওয়া আছে এখানে 13 সেন্টিমিটার। আমি সমকোণী ত্রিভুজের সূত্রটা কি জানি? যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমি সেম সূত্রটা মানে বসাবো, যে অতিভুজ স্কোয়ার মানে কি ও এ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার মানে কি ও বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এ বি স্কোয়ার। হয়ে গেল। এবার আমি এই সূত্রটাতে শুধু মান পুট করবো আর অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে আমি এ বি এর মানটা আমাকে বার করতে বলছে, তো এ বি এর মানটা হয়ে যাবে এ বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? ও এ স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ মানে কত? 13, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, মাইনাস ও বি মানে কত? 5 সেন্টিমিটার, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। এ বি স্কোয়ার ইকুয়াল টু, এটা বিয়োগ করলে চলে আসবে 144। এটা স্কোয়ার আসে ওপার হয়ে যাবে, রুট হয়ে যাবে। তো এ বি ইকুয়াল টু হয়ে যাবে √144। এখান থেকে এ বি এর মানটা চলে আসলো আমার কাছে কত? 12 সেন্টিমিটার। হলো, আমি এখানে এ বি এর মানটা কত পেলাম? 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। তো এখানে দেখো অপশনে কোনটা সঠিক আছে।
এখানে অপশন আমি দেখতে পাচ্ছি যে 12 লেখা আছে এ অপশনে, তো এ অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6 দাগের অঙ্কটাতে বলছে যে যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হলে মধ্যমা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, মানে কতটা বৃদ্ধি পাবে মধ্যমা। 6 দাগের অঙ্কটাতে বলছে যে 30, 34, 35, 36, 37, 38, 39, 40। এখান থেকে আমি যদি 35টা যদি বাদ দিয়ে দিই তাহলে মধ্যমাটা কতটি বৃদ্ধি পাবে, এটাই তো আমার কাছে প্রশ্ন। আমাকে এখানে হয়তো একটু প্রশ্নটা ভুল আছে, এখানে 40ও হবে, এখানে লাস্টে এখানে 40 হবে, কারণ আমি যদি 40 এখানে না দিই তাহলে এখানে আমার পদ কটা হচ্ছে 1 2 3 4 5 6 7টা পদ হয়ে যাচ্ছে। আমি এখানে মধ্যমা কিভাবে বার করব, আমি এখানে মধ্যমাটা কিভাবে বার করবো, এখানে সম্ভবত 40ও হবে প্রশ্নে, আমি যেটা বুঝতে পারছি। আমি যদি 40 ধরে করি তো কি হবে, তোমরা 40 ধরে করবে। আমি যদি 40 ধরে করি তো এখানে মধ্যমাটা কত পাবো, মধ্যমাটা আমার কাছে চলে আসবে যে মাঝখানের দুটি পদের যোগফল বাই 2, মাঝখানের দুটি পদের যোগফল বাই 2। এখানে মাঝখানে দুটি পদ কি, এখানে 3টা হয়ে গেল, এখানে 3টা গেল, মানে মাঝখানে এই দুটো পদের যোগফল 36 প্লাস 37 বাই 2, এটা দুটো যোগ করি হয়ে যাবে 73 বাই 2, এটা হয়ে যাবে 36.5, এটা হয়ে গেল 36.5। এটা হয়ে গেল আমার কি, যে যেটা আমার কাছে ডেটা দেওয়া আছে, আমার ডেটা হিসাবে আমি যেটা মধ্যমাটা বার করলাম। এবার আমি নতুন ডেটা কি পেলাম, যে আমি এখান থেকে 35টা বাদ দিয়ে দিলাম, তো এখানে লিখবো যে নতুন ডেটা হিসাবে কি পেলাম, যে যেটা আমি 35টা বাদ দিয়ে দিলাম, যে 35 তথ্য বাদ দেওয়ার পর, 35 তথ্য কি বাদ দেওয়ার পর কত আসছে, যে 30, 34, 35টা তো বাদ দিয়ে দিলাম, কত আসছে 36, 37, 38, 39, 40। আমি এখানে 35টা বাদ দিয়ে দিলাম, তো 35টা বাদ দেওয়ার পর আমাকে এখানে মধ্যমাটা কি আছে, এখানে আমার মধ্যমাটা চলে আসছে, এখানে 3টা থেকে গেল আর এখানে 3টা থেকে গেল, তো আমার মধ্যমাটা আসছে 37, আমার মধ্যমাটা কি আসছে 37 চলে আসছে। তো এখানকার মধ্যমা আসছে আমার কাছে কত, মধ্যমা চলে আসছে এখানকার 37। তো এবার আমি এই মধ্যমা বৃদ্ধি কতটা পেল, এখানে লিখবো যে অতএব মধ্যমা বৃদ্ধি কত পেল, যে নতুন মধ্যমা থেকে পুরনো মধ্যমাটা বাদ দিব তো কতটা বৃদ্ধি পেল আমি পেয়ে যাব। তো নতুন মধ্যমা হচ্ছে আমার কাছে 37 মাইনাস পুরনো মধ্যমা কত 36.5, তো এটা বাদ দিলে আমার চলে আসবে 0.5। তো মধ্যমা বৃদ্ধি কতটা পেল 0.5 বা 1/2। তো এটাই আনসার, দেখো কোন অপশনে আসে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ডি দাগের অপশনে দেওয়া আছে 0.5, তো ডি অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? এবার যাবো আমরা 2 দাগের অঙ্কতে, যেখানে শূন্য স্থান আমাকে করতে হবে। তো চলো 2 দাগের অঙ্কটা চটফট করে ফেলি। 2-1 কি বলছে, যে 2p টাকার t/2 বছরের বার্ষিক 2r/3% হার সুদে কি বলছে, যে সবৃদ্ধি মূল আমার কাছে কত আসবে। এবার সবৃদ্ধি মূল মানে সুদে প্লাস আসলে, এখানে আমার কাছে 2p প্লাস এই শূন্য স্থানটা মান আমাকে বার করতে হবে, মানে এখানে 2p তো দেওয়াই আছে, এটা আমার কাছে কি মূলধনটা দেওয়া আছে, প্লাস এই শূন্য স্থানটা আমাকে বার করতে হবে কত আসবে। তো বলছে মূলধনটা কত 2p টাকা, মানে p এর মানটা হচ্ছে 2p টাকা, 2p টাকা দেওয়া আছে। এবার বছর কত, t এর মানটা দেওয়া আছে এখানে t/2 বছর, সুদের হার r এর মানটা দেওয়া আছে কত 2r/3%, এখান থেকে আমি সুদের মানটা বার করব, তো আমি পেয়ে যাব। তো i ইকুয়াল টু কত ptr/100, p এর মান হচ্ছে এখানে 2p, t এর মান হচ্ছে t/2, r এর মান হচ্ছে 2r/3/100। এটা ক্যালকুলেশন করো, যেটা হবে ওটাই অ্যান্সার। তো আমি এখান থেকে যদি 2 কাটি, 2 কেটে দিলাম, তো কত আসলো 2ptr/3, 2ptr/3 ইন্টু 100, এই 3টা নিচে চলে আসলো 100। তো এটা হয়ে গেল আমার কাছে কত, যে 2, আচ্ছা 2 দিয়ে কেটে দিই 50, তো
এটা হয়ে গেল পিটি আর বাই পিটি আর বাই কত আসলো 3×5=15 মানে 150। আয়ের মানটা আসলো আমার কাছে কত পিটি আর বাই 150 টাকা। তো এখানে শূন্য স্থানে হয়ে যাবে পিটি আর বাই 150। 2 দাগের অঙ্কটাতে কি বলছে যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এক হলে ওই সমীকরণটা কি হবে। একটি দ্বিঘাত সমীকরণের কি বলছে বীজ, দুটি বীজ যদি আমার কাছে এক হয় তাহলে ওই সমীকরণটা আমার কাছে কত হবে। তো এটা x² - 2x + 1, এটা সমাধান করো। যদি দুটা বীজ এক হয় তো এটাই আনসার। সমাধান করো যে x² - x - x + 1 = 0। x কমন লাও, x - 1 -1 কমন লাও, x - 1, এখান থেকে x - 1 আর এখান থেকে x - 1 কমন নাও, x - 1 × x - 1 পড়ে থেকে গেল। হয় এটা = 0 না এটা = 0। তো x - 1 = 0 যখন করছি তো হয়ে গেছে x = 1। এটার ক্ষেত্রে হয়ে যাচ্ছে x - 1 = 0 মানে x এর মানটা হয়ে যাচ্ছে এখানে 1। তো আমার কাছে সমীকরণ কোনটা, এটাই সমীকরণ উত্তর, মানে শূন্য স্থানে এটাই বসবে। তারপরে 3 দাগের অঙ্কটা বলছে যে cos² θ - sin² θ = p/2। cos² θ - sin² θ = p/2 হলে cos টু দি পাওয়ার 4 আচ্ছা cos টু দি পাওয়ার 4 θ - sin টু দি পাওয়ার 4 θ এর মানটা কত আসবে। মানে আমাকে এর মানটাই চাইছে যে কত আসবে। এবার আমি এটাকে যদি একটু দেখি ক্যালকুলেশন করি যে cos টু দি পাওয়ার 4 মানে কি cos² θ তার হোল স্কয়ার - sin² θ তার হোল স্কয়ার, a² - b² মানে কি a + b × a - b। তো cos² θ প্লাস sin² θ a + b × a - b মানে কি cos² θ - sin² θ। cos² θ প্লাস sin² θ এর মানটা হচ্ছে 1, এটা সূত্রই। আর cos² θ - sin² θ এর মানটা দেওয়া আছে p/2। তো অ্যানসারটা কত আসলো p/2। এটা হচ্ছে শূন্য স্থানে এটা বসবে p/2। 4 দাগের অঙ্কটা বলছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে। মানে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু, এবার বৃত্তের অন্তস্থ বিন্দু মানে কি বৃত্তের মধ্যে একটা বিন্দু আছে, এটা একটা বৃত্ত, এর মধ্যে যে কোনো একটা জায়গায় বিন্দু আছে, এটা একটা বিন্দু ধরলাম, এটা হচ্ছে এ বিন্দু। তো এবার স্পর্শক আমরা কিভাবে অঙ্কন করি, আমরা স্পর্শক মানে বৃত্তের স্পর্শক আমরা কিভাবে অঙ্কন করি, এভাবে এভাবে চলে যাবে, এভাবে চলে গেল স্পর্শক, টাচ করে চলে গেল, এভাবে টাচ করে, আচ্ছা এটা ভুলে গেল, টাচ করে চলে গেল, এভাবে টাচ করে চলে গেল, এটা হচ্ছে স্পর্শক। এবার আমি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে আমি যদি স্পর্শক টানার চেষ্টা করি তো টানা যাচ্ছে না, মানে আমি এখান থেকে যদি কোনো স্পর্শক টানি তো এটা কোনো স্পর্শক হলো, এটা কোনো স্পর্শক হলো না। তো আমি এখানে শূন্যস্থানে কি পাবো যে অঙ্কিত স্পর্শকের সংখ্যা হবে 0 মানে 0, এটা হবে 0। এবার চলো 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা বলছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:27, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। মানে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। এবার একটা নিরেট গোলকের আয়তনের সূত্রটা কি বলো, সূত্রটা বলো একটু, 4/3 πr3। এটা এগুলো সূত্র তোমরা মুখস্থ রাখবে। নিরেট গোলকের বা গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 πr3। আমি এখানে লিখে দিলাম যে গোলকের আয়তন কত 4/3 πr3, আর গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। হয়ে গেল, আমি এখানে লিখে দিলাম, তোমরা একবার দেখবে এবং মুখস্থ করবে, মুখস্থ করার দরকার নাই, একবার দেখলে মানে হয়ে যাবে। তো কি বলছে যে আয়তনের অনুপাতটা দেওয়া আছে 4/3 πr3।
আমি এখানে আয়তন অনুপাতটা দিলাম V1:V2, দেওয়া আছে 1:27। এবার আমি যখন এখান থেকে আর এর মানটা বার করব, তারপর তো আমি মানে এখানে আমি আর এর মানটা বার করব, তারপর তো এখানে আর এর মানটা পুট করব, তো আমি পেয়ে যাব বক্রতলের ক্ষেত্রফলটা। আমি এখানে কিভাবে বলবো যে এখানে আমার বক্রতলের ক্ষেত্রফলটা এত এত আসবে? আমি এখানে আর এর মানটা বার করব, এখান থেকে আমি আর এর মানটা বার করব, তারপর তো এখানে পুট করলে চলে আসবে। তো আর এর মানটা যদি বার করি কি আসবে? 4/3 পাই, প্রথম গোলকের ক্ষেত্রে বলছি যে V1 মানে R1³ বাই 4/3 পাই R2³ ইকুয়াল টু 1/27। 4/3 পাই পাই কেটে গেল, কারণ এগুলো সব কনস্ট্যান্ট। R1/R2 তার কি দেওয়া আছে? হোল কিউব হয়ে যাবে, তো ওই হোল কিউবটা ওপারে চলে যাবে। তো এটা হয়ে যাবে R1/R2 ইকুয়াল টু √1/27। এখানে কিউব বসে যাবে। তো R1/R2 এর মানটা এখানে আসছে আমার, এটা হয়ে যাবে 1 আর নিচে হয়ে যাবে 3। কারণ এখানে আমি স্কোয়ারের ক্ষেত্রে কি দেখছিলাম যে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাচ্ছে, আর এখানে যখন 3 থাকবে 3 × 3 × 3, তো 3টে 3 থেকে একটা 3 বেরোবে। সেম ক্ষেত্রে এখানেও যে 27 মানে কি 3 × 3 × 3 মানে 3 × 3 9 আর 9 × 3 27। তো এখানে যখন 3 থাকবে তো 3টে 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে। এখানে যখন 2 ছিল তো দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে যাচ্ছিল, তো এখানে হয়ে যাবে আমার যে 1/3। এখানে R1/R2 এর মানটা আমি পেয়ে গেলাম। আমি এখানে পুট করব, তখন আমি পেয়ে যাব যে বক্রতলের ক্ষেত্রফলটা কত আসবে, মানে আয়তনটা কত আসবে। এখানে আমি R1/R2 এর মানটা পেয়ে গেলাম 1/3। এবার আমি যখন বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতে যখন আমি পুট করব, তখন আমি মানটা পেয়ে যাব যে অনুপাতটা কত আসছে। তো আমি চলো পুট করি, যেখানে বক্রতলের ক্ষেত্রফলটা বার করি যে কত আসবে, মানে প্রথম বক্রতলের ক্ষেত্রফল কত আসবে A1 আমি ধরলাম, মানে এরিয়া, আর দ্বিতীয়টা ধরলাম A2। তো এটা হয়ে যাবে 4 পাই R1², দ্বিতীয়টার ক্ষেত্রে 4 পাই R2²। মান পুট করো, 4 পাই কেটে গেল, কারণ এগুলো সব কনস্ট্যান্ট। তো R1/R2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ এখানেও স্কোয়ার নিচেরটাতেও স্কোয়ার। তো এটা হয়ে যাবে R1/R2 এর মানটা হচ্ছে 1/3। তো এটা হয়ে যাবে 1/3 তার হোল স্কোয়ার, এটা হয়ে যাবে 1/9। এবার 1/9 মানে হচ্ছে যে 1:9, 1:9। এবার 1:9টাই হয়ে যাবে তোমার অ্যান্সার, কারণ গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:9। 6 দাগের অঙ্কটাতে বলছে যে গড়, মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার কি মাপক। এটা ড্যাশের জায়গায় কি হবে? যে সেন্ট্রাল, মানে এটা অ্যান্সারটাই হচ্ছে কি সেন্ট্রাল হর প্রবণতার কি মাপক, সেন্ট্রাল। এটা অ্যান্সার হচ্ছে সেন্ট্রাল, সেন্ট্রাল। এবার চলো আমরা সত্য মিথ্যাতে চলে যাই। 3-এর 1 দাগের অঙ্কটা বলছে যে সত্য মিথ্যা, একটি যৌথ ব্যবসায় এর মূলধন 1200 টাকা ও লভ্যাংশ 180 টাকা, এবং যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধন পরিমাণ 800 টাকা হবে। এটা সত্য কিনা মিথ্যাটা দেখতে বলছে। তো এ এর মূলধনটা হচ্ছে কত? এ এর মূলধনটা হচ্ছে 1200 টাকা, এবং এর লাভ হচ্ছে 180 টাকা। সেম ভাবে যদি মোট লাভ যদি 300 টাকা হয়, তাহলে কি বি এর মূলধনটা কি 800 টাকা হবে? 800 টাকা কি হবে, এটা আমাকে বলছে। তো আমি এখানে যদি বি এর লাভটা যদি বার করার চেষ্টা করি, তো কত আসবে? 120 টাকা আসবে, কারণ মোট লাভ থেকে এর লাভটা বাদ দিলেই চলে আসবে 120 টাকা, মানে ওটা হবে বি এর লাভ। এবার তুমি যদি বি এর মূলধনটা বার করো, তো এটা অবশ্যই 800 টাকাই আসবে, তো এটা হয়ে যাবে সত্য। আমি এখানে বার করে দেখাচ্ছি না, তোমরা ওটা বার করবে। আমি যদি সবকিছু করে দিই তো এটা হবে না, তোমাদেরকেও বার করতে হবে। এখানে মোট লাভ হচ্ছে 300 টাকা। এবার বি এর মূলধনটা যদি, মানে মোট লাভ হচ্ছে 300 টাকা,
আমি যদি বি এর লাভটা যদি আমি এখানে বার করি তো কি করতে হবে, মোট লাভ থেকে এ এর লাভটা বাদ দিতে হবে, তো বি এর লাভটা বেড়ে যাবে। এবার তুমি বি এর মূলধনটা বার করবে তো দেখবে 800 টাকায় আসবে। তো এই বিবৃতিটা হচ্ছে সত্য। সত্য। এবার চলো 2 দাগের অঙ্কতে বলছে যে যদি এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস যদি সি হয় তাহলে এটা কি সম্ভব যে এ প্লাস বি ভ্যারিজাস সি হবে? এটা দেখি একটু করি। এটা হচ্ছে তোমার ভেদের অঙ্ক 3-2 আছে যে এ ভ্যারিজাস যদি বি হয় এবং বি ভ্যারিজাস যদি সি হয় তাহলে এ প্লাস বি ভ্যারিজাস সি কি হবে? এটা সত্য না মিথ্যা আমাকে বার করতে হবে। তো চলো দেখি সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। এ ভ্যারিজাস বি মানে কি, এ ইকুয়াল, আমি যদি ভ্যারিজাসের জায়গায় যদি সমান বসে তো একটা ধ্রুবক আসবে, আমি এখানে কে ওয়ান ধ্রুবক দিলাম। সেম ভাবে এখানেও বি ইকুয়াল টু কে টু সি। এবার এ বি এর মানটা আমি এখানে পুট করছি, এ বি এর মানটা কি করছি আমি এখানে পুট করছি, এ বি এর জায়গায় পুট করছি, তো কত আসবে? এ ইকুয়াল টু কে ওয়ান কে টু ইন্টু সি, এটা চলে আসলো। তো এ ইকুয়াল টু, এবং এই কে ওয়ান আর কে টু মিলে একটা নতুন ধ্রুবক আমি দিলাম, সেটা হচ্ছে কে সি। তো এই কেটা উঠিয়ে একটা ভ্যারিজাস বসে দিলাম, এ ভ্যারিজাস সি। আমি সম্পর্কটা কি পেলাম যে এ ভ্যারিজাস বি এবং বি ভ্যারিজাস সি, এই দুটোর মধ্যেকার সম্পর্ক আমি পেলাম এ ভ্যারিজাস সি। আমি এখানে 3টা পেলাম, এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস সি এবং এ ভ্যারিজাস সি। আমি এবার এখানে মানগুলো পুট করব, তো কত আসছে দেখবো। এ প্লাস বি এর মানটা আমি যখন বের করব, এ প্লাস বি এর মানটা বের করি, যে এ এর মানটা হচ্ছে এখানে কে সি প্লাস বি এর মানটা হচ্ছে এখানে কত, কে টু সি। আচ্ছা আমি এভাবে বার করছি, এখানে এ প্লাস বি এর মানটা আমি বার করছি। এ প্লাস বি এর মানটা হচ্ছে এখানে, এর মানটা হচ্ছে এ ভ্যারিজাস, এর মানটা হচ্ছে এখানে কে সি আর বি এর মানটা হচ্ছে এখানে কে টু সি। এখান থেকে আমি যদি কি করি, সি কমন নেই, তো কি আসবে, কে ওয়ান কে প্লাস কে টু ইন্টু সি। এবার এই কে প্লাস কে টু মিলেই একটা আমি নতুন ধ্রুবক নাম দিলাম, যেটা হচ্ছে এম সি। এবার এ প্লাস বি কি আসলো, সমান কি আসলো, এম সি আসলো। এবার আমি এই যেটা নতুন ধ্রুবক এটা আমি উঠে দিলাম, তো ধ্রুবক উঠানোর পর কি আসবে, একটা ভ্যারিজাস বসে যাবে, এ প্লাস বি ভ্যারিজাস অফ সি। আমার এটা সত্য আসলো কি? এটা অবশ্যই সত্য আসলো। 3 দাগের অঙ্কটা বলছে যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা কেমন করা সম্ভব হয়ে গেল? এটা যদি হয় যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর কোণটা হবে কি সূক্ষ্ম কোণ, আর ক্ষুদ্রতম কোণটা হবে স্থূল কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণটা হবে কি 90 ডিগ্রি মানে সমকোণ। এটা তো কোনো মতেই আমি দেখতে পাচ্ছি না যেটা সত্য হবে, কারণ বৃহত্তম কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, ক্ষুদ্রতম কোণটা হচ্ছে কি স্থূল কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। এখানে বলে দেওয়া হচ্ছে বৃহত্তম কোণটা কি স্থূল কোণ, এটা সম্ভব না, বৃহত্তম কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এটা 3 দাগের অঙ্কটা হয়ে যাবে মিথ্যা। আমি এখানে লিখে দিলাম সাইডে যে কারণ আমি লিখে দিলাম যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়ে যাবে, সূক্ষ্ম কোণ হয়ে যাবে, সূক্ষ্ম কোণ। আমি কারণটা বলে দিলাম যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কি হয়ে যাবে, সূক্ষ্ম কোণ হয়ে যাবে। এটা কোনো মতেই স্থূল কোণ এটা হবে না, এটা কি হবে, সূক্ষ্ম কোণ হবে। এবার চলো 5 দাগের অঙ্কটা, 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা বলছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা ও 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা এটা কি সম্ভব? আচ্ছা সমকোণী ত্রিভুজ মানে আমরা কি জানি, আমি প্রশ্নটার লাস্ট থেকে এটা ধরছি।
যেটা একটা কি সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো একটা বাহুর দৈর্ঘ্য যদি cos থিটা হয়, একটা বাহুর দৈর্ঘ্য যদি sin থিটা হয়, আর আর একটা বাহুর দৈর্ঘ্য যদি 1 হয়, এটা কি সম্ভব? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ আমি এখান থেকে যদি অতিভুজের মানটা বার করি, যে অতিভুজ কি 1 ইকুয়াল টু কি আসছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে কত আসছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটা অবশ্যই সম্ভব, কারণ এটা একটা সূত্র হয়ে গেল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা বিবৃতিটা কি হয়ে গেল, সত্য হয়ে গেল, এটা হয়ে গেল সত্য। একটা সমকোণী ত্রিভুজের একটা বাহু দৈর্ঘ্য যদি cos থিটা হয়, আর একটা বাহু দৈর্ঘ্য যদি sin থিটা হয়, আর একটা বাহু দৈর্ঘ্য যদি 1 হয়, তাহলে এটা বিবৃতিটা অবশ্যই সত্য। এখন আমি থিটার মান 90 বসাই, থিটার মান 45 বসাই, থিটার মান 30 বসাই, থিটার মান 60 ডিগ্রি বসাই, তো এটা সব ক্ষেত্রেই সম্ভব হবে। আমি এখানে যদি 90 ডিগ্রি বসাই, থিটার মানটা কত আসবে, যে cos স্কয়ার 90 ডিগ্রি, cos স্কয়ার 90 ডিগ্রির মান হচ্ছে কত, 0। আবার sin স্কয়ার 90 এর মান হচ্ছে 1, তো 1 ইকুয়াল টু 1, এটা সম্ভব, এটা সত্য হয়ে গেল আমার কাছে। এবার চলো 5 দাগের অঙ্কটা, আর দুটো অঙ্ক আছে, তারপর ক্লাস শেষ। 5 দাগের অঙ্কটা বলছে যে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন কি দ্বিগুণ হবে? গোলকের আয়তনের সূত্রটা কি? গোলকের আয়তনের সূত্রটা কি? গোলকের আয়তনের সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আমি এটার ব্যাসার্ধটা দ্বিগুণ করলাম, মানে কোন গোলকের ব্যাসার্ধ যদি আমি 2 গুণ করি, তাহলে কি তার আয়তনের মানটা কি 2 গুণ হবে? দেখছি 2 গুণ হচ্ছে কিনা। যে 4/3 পাই, এই ব্যাসার্ধটা কি করলাম, 2 গুণ করলাম, মানে 2r কিউব করলাম। তো এটা হয়ে গেল 4/3 পাই 8r কিউব। এবার এই 8টা আমি সামনে নিয়ে চলে আসি, 8 ইন্টু 4/3 পাই আর কিউব। এখানে প্রশ্নতে কি বলছে, যে 2 গুণ, এখানে আমার চলে আসলো 8 গুণ, দেখো 8 গুণ চলে আসলো। এটা কি সত্য না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা হবে। এবার তোমরা এটা মনে রেখো যে গোলকের ব্যাসার্ধ যদি আমি 2 গুণ করি, তো আমার আয়তনটা 2 গুণ হবে না, আমার আয়তনটা 8 গুণ হয়ে যাবে। এটা হয়ে যাবে মিথ্যা, এটা হয়ে যাবে মিথ্যা। লাস্ট অঙ্ক 6 দাগের বলছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যা গুরুমান থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। আমি এখানে করছি 6 দাগের অঙ্কটা, যে একটা পরিসংখ্যা বিভাজনের কি বলছে, একাধিক সংখ্যা গুরুমান হতে পারে। হ্যাঁ, হতে পারে। আমি এখানে 1,1 লিখতে পারি, 2 3,3 লিখতে পারি, 4,4 লিখতে পারি। এটা অবশ্যই সম্ভব, এটা হয়ে যাবে সত্য। এটা কি হবে, এটা হয়ে যাবে সত্য। তো আজকে আমাদের এই শর্ট প্রশ্নগুলো হয়ে গেল শেষ। এর পরের লেকচারে আমি নিয়ে চলে আসবো বড় প্রশ্ন। তো আশা করছি তোমাদের এই শর্ট প্রশ্নগুলো বুঝেছো ভালো করে, এবং মনোযোগ সহকারে দেখেছো, এবং তোমরা নিজে চেষ্টা করেছো করার। তো খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতে দেখা হবে। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম ভিডিও আপলোড হতে থাকবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।